বিলাপের নেই তো শেষ। বলবো কি আর দুঃখের কথা, বলবো কি আর দুঃখের কথা, বলতে পরাণ ভাষা যায়। দানব গোচালনের লাইগা আমার দেশের চাল দিতে চায়। দানব গোচালনের লাইগা আমার দেশের চাল দিতে চায়। ফেলানি নয় কাটা তারে ঝুলছে দেখো বাংলাদেশ। আকাশে বাতাসে বিলাপ, এই বিলাপের নেই তো শেষ। তালপট্টি আছে দখল, তালপট্টি আছে দখল, নিচে অনেক ছিটমহল। সুন্দরবন শেষ করতে তারা বানায় কয়লার বিদ্যুৎ কল। তালপট্টি আছে দখল, নিচে অনেক ছিটমহল। সুন্দরবন শেষ করতে তারা বানায় কয়লার বিদ্যুৎ কল। বন্ধু সাইজা রং চাকায়া, বন্ধু সাইজা ইট চাপায়া, প্রেম প্রীতির গান বেগায়। ছুই হইয়া ঢুই কাজে শেষে ফল হইয়া বার হইতে চায়। ছুই হইয়া ঢুই কাজে শেষে ফল হইয়া বার হইতে চায়। ভারতের ওই গরিব মারা পুঁজিপতি সাহারা, আমার দেশে খাটি গাড়ে করতে মোদের ঘর হারা। ভারতের ওই গরিব মারা পুঁজিপতি সাহারা, আমার দেশে খাটি গাড়ে করতে মোদের ঘর হারা। ফারাক্কা বাঁধ সিপাই মুখ বাঁধ, বাঁধের পরে দিচ্ছে বাঁধ। সেই বাঁধে নদী শুকাইল, ধ্বংসের পথে চাষাবাদ। আদৌ কি ভাই স্বাধীন দেশ, আদৌ কি ভাই স্বাধীন দেশ, সার্বভৌমের দেশ আছে। ভারত মাতার বন্দনাতে তবু শাসন দেশ আছে। আদৌ কি ভাই স্বাধীন দেশ, সার্বভৌমের দেশ আছে। ভারত মাতার বন্দনাতে তবু শাসক দেশ আছে। কইব না আর দুঃখের কথা, কইব না আর দুঃখের কথা, শেষ কথাটা বইলা যায়। রুখে না দাঁড়াইলে পরে বাঁচনের আর উপায় নাই। 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 ধন্যবাদ সবাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। সমাবেশে আজকের সংহতি জানিয়ে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য নজরুল ইসলাম। উপস্থিত আছেন কবি ও লেখক মুনির ইউসুফ। উপস্থিত আছেন অ্যাক্টিভিস্ট মিজানুর রহমান। উপস্থিত আছেন সাংবাদিক মাসুদ রানা। উপস্থিত আছেন অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভা। আমরা আমাদের সমাবেশের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লেখক ও গবেষক মাহা মির্জা। বক্তব্য রাখছেন মাহা মির্জা। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি খুব সংক্ষেপে আসলে ডিজিটাল নিরাপত্তা আইন কেন আমরা মানি না বলছি বা কেন আমরা বাতিল চাই সেই বিষয়টা একটু বলবো। আমার মনে হয় কিছু সংশয় তৈরি হয়েছে। অনেকে জিজ্ঞেস করছে যে আমরা কেন বলছি আমরা বাতিল চাই, এটা সংস্কার করলেই তো হয়ে যায়। এটা তো কিছু মানবাধিকার লঙ্ঘন হয়, এরকম কিছু ধারা উপধারা আছে যেগুলোকে সংস্কার করলে বা বাতিল করে দিয়ে পুরো আইনটা যদি আমরা রেখে দিই তাহলেই চলে, এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে। আপনারা ফেসবুকে সেই আলোচনাটা হয়তো দেখেছেন। আমরা বলতে চাই যে এই আইনটি কোনোভাবেই বাতিল না করে শুধুমাত্র সংস্কার করে এই আইনটিকে রাখা সম্ভব না, কারণ এটি আদ্যপান্ত একটি নিপীড়নমূলক এবং মানবাধিকার লঙ্ঘনকারী আইন।
তারা যেই অজুহাতগুলো দিচ্ছেন যে সাইবার স্পেসে নারী এবং শিশুর সুরক্ষার জন্য কিছু কিছু ধারা এখানে যৌক্তিক বা রাখতে হবে, বা সাইবার স্পেসে যেই সমস্ত আর্থিক কেলেঙ্কারি হয়ে থাকে বা আর্থিক অপরাধ সংগঠিত হয়, বা যেমন টাকা পয়সা সংক্রান্ত যে সমস্ত ক্রাইম হয়ে থাকে সাইবার স্পেসে বা অনলাইনে, সেগুলোকে ঠেকানোর জন্যে ডিজিটাল নিরাপত্তা আইন নাকি জরুরি। আমরা বলতে চাই যে কথাটা সম্পূর্ণ একটা ফালতু কথা। কেন? কারণ হচ্ছে, এটাও বলতে চাই যে আমাদের অনেক এর মধ্যে বেশ কিছু আমাদের পরিচিত মুখ আছেন যারা বলছেন যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আসলে বাতিল না করে সংস্কার করেন। কেন আমরা সংস্কারের কথা বলছি না, বা আমরা মনে করি যে সংস্কার না, এটাকে বাতিল করতে হবে, আমরা এটাকে মানি না। কারণ আমরা মনে করি যে এই নারী এবং শিশুর সুরক্ষার কথা বলা হচ্ছে এই সাইবার স্পেসে, সেই নারী এবং শিশুর সুরক্ষার ব্যাপারটিকে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারী এবং শিশুর সুরক্ষা সাইবার স্পেসে, এটাকে এই আইন দিয়েই যে অ্যাড্রেস করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের পূর্বে যেই বিদ্যমান আইনগুলো ছিল সেই আইনের মাধ্যমেই সাইবার স্পেসের নারী এবং শিশুর সুরক্ষাগুলো করা দরকার। শুধু সেই আইনগুলোকে যুগোপযোগী করতে হবে, কিছুটা আধুনিকায়ন করতে হবে, এবং সেই আইনগুলোকে কিছুটা সংস্কার করলেই আসলে এই সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা সম্ভব। কিন্তু সেটা না করে আসলে এটা এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। তারা বলছেন যে আর্থিকভাবে যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোর ক্ষেত্রে তাহলে কি করব? আমরা বলতে চাই যে পুরনো যে আইনগুলো ছিল, আবারও বলছি, 2006 সালের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন, 2001 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, 2015-তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, এই আইনগুলোকে কিছুটা সংস্কার করলেই সাইবার স্পেসে নারী এবং শিশু সুরক্ষা করা সম্ভব। চাইল্ড পর্নোগ্রাফির যে বিষয়টি বারবার সামনে আসছে সেটা সমাধান করা সম্ভব, এবং যে কোনো ধরনের আর্থিক দুর্নীতিকে অ্যাড্রেস করা সম্ভব। কাজে এটা বলার কোনো উপায় নাই যে আমাদের এই আইনগুলো নাই। শুধুমাত্র যুগোপযোগী সংস্কারের মাধ্যমে, পুরনো আইনগুলোর মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। কিন্তু এগুলোকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ধরনের একটি ভয়ঙ্কর নিপীড়নমূলক আইনকে জারি রাখার জন্যে। এই আইনটি কেন নিপীড়নমূলক? আমরা সবাই জানি যে এখানে 14টা ধারা আছে, যেই ধারাগুলো হচ্ছে জামিন অযোগ্য, এবং এখানে পুলিশের হাতে ভয়াবহ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। পুলিশ শুধুমাত্র যদি মনে করে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট দেখে পুলিশ যদি মনে করে যে এই লোকটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বা এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এটা শুধুমাত্র পুলিশ মনে করলেই হবে। আপনি সরকার বিরোধী সমালোচনা আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা করি, ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে। তার মানে প্রত্যেকেরই এই পোস্টগুলো যখন একটা সার্ভেলেন্সের ভিতর দিয়ে যায়, তখন সেই পোস্টগুলো ধরে ধরে পুলিশ আমাদের সবাইকে এখানে গ্রেফতার করতে পারে, কারণ পুলিশের হাতে সেই ভয়ঙ্কর নিপীড়নমূলক ক্ষমতা দেয়া আছে যে সে এই শুধুমাত্র পোস্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবে যে এই লোকটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভয়ঙ্কর, এবং জেলে ঢোকানোর মতো ক্ষমতা তার আছে। তার মানে কোনো বিচার ব্যবস্থার এখানে দরকার নেই। এত কোর্ট, এত বিচারক দিয়ে আমরা কি করব? পুলিশই পুরো বিচার করার প্রক্রিয়াটা পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এখানে, এবং 14টা ধারা জামিন অযোগ্য। তার মানে হচ্ছে যে আপনি অপরাধ করেছেন কি করেননি সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনাকে জেলে ঢোকানো যাবে, রিমান্ড দেওয়া যাবে, রিমান্ডে অকথ্য নির্যাতন করা যাবে, যেটা মোশতাক এবং কিশোরের ক্ষেত্রে করা হয়েছে, এবং আরো কত যে নাম না জানা মানুষ এই জামিন অযোগ্য হওয়ার কারণে তারা রিমান্ডে অত্যাচারের শিকার হয়েছেন। আমরা তাদের নাম পর্যন্ত জানি না, আমরা অল্প কিছু নাম জানি। এরকম বহু সাংবাদিক আছেন এরকম একটি নিপীড়নমূলক আইনের ফাঁক করে পড়ে তারা আজকে রিমান্ডের অত্যাচার সহ্য করেছেন, জেলে পচে মরছেন, আমরা তাদের নামগুলো পর্যন্ত জানি না। রিপোর্ট করতে না পারে দুর্নীতি নিয়ে বা বড় বড় মাফিয়াকে নিয়ে রিপোর্ট করতে না পারে, সেই পথটা বন্ধ করে দেওয়া। এবং সোজা কথা, আপনারা যারা আমরা সরকারের সমালোচনা করি, সেই সমালোচনাকারীদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া।
আমরা দেখি এই যে আর্থিক কেলেঙ্কারির কথা বলা হয় যে সাইবার স্পেসে অনলাইনে বিভিন্ন ধরনের আর্থিক অপরাধ সংগঠিত হয়, সেই জন্য আমাদের এই আইনটা লাগবে। আর্থিক অপরাধের ক্ষেত্রে আজকে সরকার যদি এতটাই তারা যদি আন্তরিক হতো, তাহলে আপনি খেয়াল করেন বাংলাদেশে গত 1 দশকে কি পরিমাণ লুটপাট হয়েছে। সেই লুটপাটগুলোর কোনো বিচার আপনারা দেখেছেন? একটা বিচার হয়েছে, একটা বা দুটা বিচার হলে আমরা বুঝতে পারতাম আর্থিক অপরাধ যেগুলো সংগঠিত হচ্ছে সেগুলো থামাতে সরকার বদ্ধপরিকর। কিন্তু আমরা দেখি সরকারের কোনো ধরনের এই আর্থিক যে দুর্নীতি থামানোর ব্যাপারে সরকারের কোনো ধরনের আগ্রহ আমরা দেখি না, বরং এই সরকারের ভিতরের লোকজনই বসে আছে যারা এই হাজার হাজার কোটি টাকা লুটপাটগুলো করছে। বাংলাদেশে গত 1 দশকে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই পাচারকারীরা কে আমরা জানি, কিন্তু অনেক সময় আমরা তাদের নাম নিতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ এইরকম আইন করে রাখা হয়েছে, নিপীড়নমূলক আইন করে রাখা হয়েছে যে আমরা যদি দুর্নীতির কথা বলি তাহলে আমাদেরকে গুজব ছড়ানোর অপরাধে জেলে পুরে রাখা যাবে এবং মাসের পর মাস কোনো ধরনের বিচার ছাড়া রিমান্ডে নেওয়া যাবে, জেলে পচে মরতে হবে আমাদেরকে। তার মানে হচ্ছে আর্থিক অপরাধের কথা বলে এই ডিজিটাল নিরাপত্তা আইনের যৌক্তিকতা খোঁজা হচ্ছে, কিন্তু আবার এই সরকারের ভিতরে অসংখ্য লোক, বেশিরভাগ লোক তারা নানা রকমের ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত। বাংলাদেশে ঋণ খেলাপির সংখ্যা কত আপনি দেখেন, এখানে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণগুলো শোধ করা হয় না। এগুলো জনগণের কষ্টের ঘামের করের টাকা। এই ব্যাংকের টাকাগুলো কোথায় লুটপাট হয়ে গেছে আমরা তার খবর জানি না। আপনি এগুলো নিয়ে কথা বলতে যান, আমি একজন অর্থনীতি বিষয়ক লেখক, আমি যখন এটা নিয়ে কথা বলতে চাই আমার কিছুটা হলেও আমি ভয় পাই, কারণ আমি জানি যে এগুলো বলতে গেলে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের সম্মুখীন হতে পারি। কাজেই এত লুটপাট যেই দেশে হয়েছে, এত লুটপাট, এত নারী ধর্ষণ হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, গণধর্ষণের পর হত্যা করা হচ্ছে, আমরা কি সরকারের বিন্দুমাত্র আন্তরিকতা দেখি? আমরা কি দেখি কোনো বিচার ব্যবস্থা এখানে সচল অবস্থায় আছে যে এই অপরাধগুলো তারা দমাচ্ছেন? অর্থাৎ সরকারের অন্য জায়গায় আমরা কোনো আন্তরিকতা দেখি না, শুধুমাত্র সাইবার স্পেসে নারী ও শিশুর সুরক্ষা দিতে হবে এই অজুহাত দিয়ে তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এরকম একটি ভয়ঙ্কর নিপীড়নমূলক আইনকে জারি রাখার যৌক্তিকতা খোঁজে। তাই যখন বলা হয় যে এটার দরকার আছে, তখন সবাই মিলে প্রতিবাদ করেন, বলেন যে এটা আমরা বাতিল চাই, কোনো ধরনের সংস্কার না, বাতিল করে পুরনো আইনগুলোর আপনারা সংস্কার করেন। সেখানে সম্ভব নারী এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা, সাইবার স্পেসে যে কোনো ধরনের নিরাপত্তা দেওয়া সম্ভব। পুরনো আইনগুলো যেগুলো আছে, আবারও বলছি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন 2006, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2015, বাংলাদেশ টেলি যোগাযোগ আইন 2011, এগুলোকে সংস্কার করেন। কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করতে হবে, এটা আমরা মানি না, এটা মানার কোনো প্রশ্নই ওঠে না। সংহতি সবাইকে। ধন্যবাদ। যারা আমাদের বক্তব্য শুনছেন, বন্ধুগণ, আমাদের এখানে উপস্থিত আছেন সাংবাদিক ও লেখক অনিন্দ আরিফ, নাট্যকর্মী সুরভি রায়, উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, উপস্থিত আছেন আলমগীর হোসেন দুলাল, সদস্য বাসদ মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন মানুষ নন্দী, সদস্য কেন্দ্রীয় কমিটি বাসদ মার্ক্সবাদী, উপস্থিত আছেন এখানে সংহতি জানিয়ে উপস্থিত আছেন সুস্মিতা রায় শুক্তি, সমন্বয়ক চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা মহানগর। আমরা সকলকে আমাদের সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ শাহরিয়ার সাগর, প্রগতিশীল সংবাদকর্মী ও সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সংগঠক। আব্দুল্লাহ শাহরিয়ার সাগর। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আজকে এমন একটা ইস্যু নিয়ে আমরা রাস্তায় নেমেছি যখন আমরা স্বাধীনতার 50 বৎসর পূর্তি উৎসব করতে যাচ্ছি। দেশ স্বাধীন হয়েছে 50 বছর। এই 50 বছরের মধ্যে দেশের স্বাধীনতা যে সংগ্রাম,
যে মূল্যবোধ, যে স্বাধীনতার আমরা মূল্যবোধের কথা বলি, সেই মূল্যবোধটা আসলে কি? এই স্বাধীনতা এসেছিল এদেশের মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে। এই স্বাধীনতার সংক্রান্ত হয়েছিল মানুষ সমতার ভিত্তিতে যে সমাজ, সেই সমাজ নির্মাণ করতে পারবে। এই স্বাধীনতা জন্য যে লড়াই, সেই লড়াইটা তো হয়েছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং বাঙালি জাতীয়তাবাদকে মাথায় রেখে। 50 বছর পর এসে আমরা দেখি স্বাধীনতার দাবিদার যে রাজনৈতিক দল, সেই দলটি এমন এক অদ্ভুত আইন তৈরি করলো যার নাম ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইন দিয়ে কি করলেন? এই আইন দিয়ে যারা মুক্ত চিন্তার মানুষ, যারা স্বাধীনভাবে কথা বলে, যারা সংবাদকর্মী, তাদের কণ্ঠটাকে টিপে ধরার পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করলেন। আপনারা দেখেন অদ্ভুত এক আইন, যার মধ্যে 62টি ধারা আছে। এর মধ্যে 13টি ধারা হচ্ছে সাইবারের সাথে সম্পৃক্ত যে সমস্ত অপরাধ, সেই অপরাধগুলো সম্পর্কিত ধারা, আর বাকি যতগুলো ধারা আছে সবগুলো হচ্ছে শাস্তি। সেই শাস্তিরও আবার অদ্ভুত ধরন। আপনি যদি ব্যাংকের টাকা মেরে দেন, লুটপাট করেন, আপনার জেল হবে 5 থেকে 7 বছর। আর যদি আপনি স্বাধীনতার বিরুদ্ধে বা আওয়ামী লীগের মানে উল্লেখযোগ্য কোন নেতার বিরুদ্ধে বলেন, তাহলে জেল হবে 14 বছরের। অদ্ভুত এক আইন। এরকম করে গোজামিল দিয়ে এই আইনটি তৈরি করা হয়েছে মূলত যারা মুক্ত চিন্তার মানুষ, তাদেরকে কণ্ঠ টিপে ধরার জন্য। শুধু এখানেই শেষ না, যখন আইনটি প্রণয়ন করা হয় তখন সম্পাদনা পরিষদ এই আইনটির ব্যাপারে আপত্তি তুলেছিলেন। তারা সরকারের সঙ্গে বসেছিলেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আইনের কোনো কোনো জায়গায় পরিবর্তন ঘটানো হবে, কিন্তু প্রকৃত বাস্তবতাটা হচ্ছে এই যে আইনের পরিবর্তন ঘটানো হয় নাই। আইনমন্ত্রী খুব বাহাদুরি করে বলেছিলেন সাংবাদিকদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে না, কিন্তু কাউকেই রেহাই দেওয়া হয়নি। আজকে কসবাতে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে আইনমন্ত্রী বলছেন আইন পরিবর্তনের ব্যাপারে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। এই হচ্ছে সরকারের অবস্থান। আমরা যেটা বলতে চাই, এই আইনটি মূলত তৈরি করা হয়েছে জনগণের কণ্ঠ রোধ করার জন্য। আমরা যারা এই সমাজটাকে বদল করতে চাই, বদল করার সংগ্রামের সাথে সম্পৃক্ত, সেই মানুষগুলো কোনো অবস্থাতেই এই আইনকে মেনে নিতে পারি না। এই জায়গায় যারা সংবাদকর্মী, যে ভাইরা সংবাদ সংগ্রহ করছেন, তারা এক ধরনের মানে সেলফ, কি বলবো এটাকে, এক ধরনের নিজেই নিজেকে রক্ষা করার জন্য মানে একটা বাধা তৈরি করে রেখেছেন নিজেদের মধ্যে। সব কথা বলতে চান কিন্তু বলতে পারেন না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছেন। সুতরাং আমি মনে করি যেই মানুষটি সুস্থ চিন্তার মানুষ, যেই মানুষটি সমাজটা পরিবর্তন করতে চায়, তার নৈতিক দায়িত্ব হচ্ছে এই আইনটির বিরোধিতা করা। অতএব আমরা এর বিরোধিতা করছি, সংহতি জানাচ্ছি এই আন্দোলন এবং এই সংগ্রামের সঙ্গে। পাশাপাশি সকলকে এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং খুব সাধারণভাবে একটি সমাবেশ করলাম, একটি বিক্ষোভ করলাম, এরকম করে আন্দোলনটি করলে হবে না। আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে, বেগবান করতে হবে। আর সেরকম প্রত্যাশা রেখেই শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের সমাবেশ চলছে। সমাবেশে আমাদের বহু সাবেক ছাত্র নেতারা উপস্থিত আছেন জাকি সুমন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সাবেক আহ্বায়ক। উপস্থিত আছেন আল জাহিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সহসভাপতি। উপস্থিত আছেন হেমন্ত দাস, আহ্বায়ক মুক্তির মঞ্চ।
উপস্থিত আছেন রেহনুমা আহমেদ, সাবেক অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবরণকারী সংগঠক দিদারুল ভুইয়াকে। তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই আন্দোলনের জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমাদের এই যে আমরা যে চরম একটা আন্দোলন গড়ে তুললাম মুশতাকের মৃত্যুর পরে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিশোরকে জামিন দেওয়া হয় এবং একদিনের মধ্যে তাকে রিলিজও করে দেওয়া হয়। আমার কোনো বন্ধু এটাকে বলেন হচ্ছে খেলার নাম বাবাজি। বন্ধুরা, আপনারা আমার জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলছিলেন এবং এরপরে মুশতাকের মৃত্যুর পরে আপনারা চরম একটা আন্দোলন সংগ্রাম করে তুলছেন, যার ফলশ্রুতিতে আমরা কিশোরের মুক্তি পাইছি বলে আমরা মনে করি। কিন্তু বন্ধুরা, এটা তো হবার কথা না। এটা কেমন রাষ্ট্র যেখানে আপনি রাস্তার মধ্যে চরম আন্দোলন করে না তুললে আপনার কোনো অধিকার নাই? এটা তো হইতে পারে না। আমরা দেখলাম কি একদিকে যেমন তারা কিশোরকে মুক্তি দিলেন, আবার একই দিকে আমাদের আরেক বন্ধু, আরেক সংগঠক খুলনার রুহুল আমিন ভাইকে একই ডিজিটাল সিকিউরিটি এক মামলায় রিমান্ডে দিলেন এবং জেলে পাঠালেন। কত বড় উদ্ধত্ত ভাবে, কত বড় সাহস! বন্ধুরা, এই যে রুহুলকে যে আবার জেলে পাঠালো একই মামলায়, একই আইনের মামলায়, এটা শুধুমাত্র এই আন্দোলনের জন্য না, এর পেছনে আরো কারণ আছে। তারা ভয় পাচ্ছে যে রুহুল ভাই যদি বাইরে থাকে এবং এই আন্দোলনটা যদি সফল হয়, তাহলে রুহুল ভাই যে পাটকল শ্রমিকদের নিয়ে যে আন্দোলন, যে চিনিকল শ্রমিকদের নিয়ে যে আন্দোলন, সেটা আরো বেগবান হবে, সেটাকে তারা আসলে দাবায় রাখতে পারবে না। এই ভয়ে তারা আসলে রুহুল ভাইকে এই সিন থেকে সরাই দেওয়ার জন্য এই মামলায়, এই আইনের মামলায় জেলে পাঠাইছেন। বন্ধুরা, আমাদেরকে আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে হবে যে আপনাদের এইসব জোচ্চুরি আমরা বুঝি। এইসব করে আপনারা আমাদের আন্দোলন দমায় রাখতে পারবেন না। আমরা অবশ্যই কোন সংস্কার না, এই আন্দোলন বাতিল, এই আইনটাকে আমরা বাতিল করে ছাড়বো ইনশাল্লাহ। বন্ধুরা, কারা তারা যারা আমাদেরকে এইভাবে দমাইতে পারে, এভাবে মারতে পারে, এভাবে জেলে নিতে পারে, এভাবে আমাদেরকে জেলের ভিতরে খুন করতে পারে? কতজন তারা? তারা কি আমাদের চেয়ে বেশি শক্তিশালী? পাকিস্তান আমলে নাকি 22টা পরিবার ছিল মাফিয়া পরিবার, বলা হয়েছে এখন এই আওয়ামী লীগ আমলে 250টা মাফিয়া পরিবার আছে। আমার এক বন্ধু হাসনাত কাইম ভাই বলেন, আমরা যদি 2 লাখ তরুণ যদি আমরা কেবল গুলশান এলাকাটা ঘেরাও করি এবং যদি হই বলে চিৎকার করি, সবগুলো শালা এখান থেকে ভাগবে। এবার সবগুলোর একটা পা থাকে কেনাডা কিংবা মালয়েশিয়ায়, আরেকটা পা থাকে এখানে। এই রাষ্ট্রটা কারা চালায়? এই রাষ্ট্রের বেনিফিশিয়ারি কারা? এরা আমাদেরকে আজকে বলতে হবে। বন্ধুরা, আমাদেরকে, আমরা যেমন এই ডিজিটাল নিরাপত্তা আইন মানি না, আমাদেরকে সেটা রাস্তায়, আমাদেরকে সেটা সোশ্যাল মিডিয়াতে, আমাদেরকে সব জায়গায়, আমরা যারা লেখক, আমরা যারা শিল্পী, আমরা যারা কবি, আমাদের নিজ নিজ ক্ষেত্রে আমাদের কাজের দ্বারা সেটা প্রমাণ করতে হবে, দেখাই দিতে হবে আমি ডিজিটাল সিকিউরিটি এক মানি না, পারলে ঢাকা, পারলে ঢাকা। বন্ধুরা, এরকম একটা সিভিল ডিসঅবিডিয়েন্স এখন আসলে আমাদের তৈরি করতে হবে, আমাদের দেখাতে হবে কোন ক্রমে আর তারা আমাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইন খাওয়াইতে পারবে না। বন্ধুরা, আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন এই দেশ থেকে অবশ্যই বাতিল করে ছাড়বো এবং এটা তৈরি নিয়ে আমরা যে একটা মানবিক দেশ চাই, আমরা যে আমাদের মালিকানার একটা দেশ চাই, সেই দেশটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আমরা আমাদের সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি।
এখানে অনেকেই উপস্থিত আছেন যাদের নাম হয়তো আমরা ঘোষণাও করতে পারিনি, বক্তব্য দেওয়ার জন্য মাইকও ছাড়তে পারিনি, সময়ের স্বল্পতা চলছে। বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড কাফি রতন। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সহযোগী সভাপতি, উপস্থিত ভাই বোনেরা, আমার বক্তব্যের শুরুতেই আমি মুস্তাক হত্যার প্রতিবাদে গ্রেপ্তারকৃত 7 ছাত্রনেতা এবং খুলনার শ্রমিক নেতা রুহুল আমিন তাদের মুক্তি দাবি করছি এবং জেলের অভ্যন্তরে মুস্তাককে হত্যার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করছি। প্রিয় ভাই বোনেরা, ডিজিটাল নিরাপত্তা আইন আমরা দীর্ঘদিন ধরে 2006 সালের পর থেকে তথ্য প্রযুক্তি আইনের বিরুদ্ধে লড়াই করছি। সংশোধন করে 57 ধারা যুক্ত করার পরে এই 57 ধারা যখন মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ শুরু করেছে, আমরা সেই 57 ধারার বিরুদ্ধে লড়াই করেছি। জনগণের তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে এই 57 ধারা বাতিল করা হয়েছে, কিন্তু যেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে সেই আইনের অভ্যন্তরে এই 57 ধারার প্রতিটি ধারায় রেখে দেওয়া হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আজকে যারা বিরোধী পক্ষ তাদেরকে দমন করার চেষ্টা করা হয়, তাদেরকে কারাবন্দী করা হয়, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে আপনি যেই কথাই বলবেন তারা বলবে এইটা রাষ্ট্রদ্রোহিতা, এইটা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্র এবং সরকার ভিন্ন জিনিস। আজকে যখন আমরা দেখি সেনাপ্রধান সাংবাদিকদের ডেকে সাক্ষাৎকার দেন এবং বলে তার বিরুদ্ধে বলা নাকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা, আর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন তার বিরুদ্ধে বলা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে বলা। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার ইজ নট ইকুয়াল টু রাষ্ট্র। সরকার আর রাষ্ট্র একই জিনিস না। সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের আছে, কারণ এই সরকার জনগণের ভোট দিয়ে নির্বাচিত সরকার হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি 2018 সালে 30শে ডিসেম্বর